উপদেষ্টা পরিষদ থেকে নাহিদ ইসলামের পদত্যাগ, আহ্বায়ক হচ্ছেন নতুন রাজনৈতিক দলের। জুলাই ফাউন্ডেশন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সহ সরকারের যেই সকল কমিটিতে আমি ছিলাম, এই সকল কমিটি থেকে আমি একই সাথে ইস্তফা আমার হচ্ছে। বাহিনীকে আন্ডারমাইন করে দেশের শৃঙ্খলা রক্ষা সম্ভব নয় বললেন সেনাপ্রধান। হানাহানিতে লিপ্ত হলে বিপন্ন হবে স্বাধীনতা। পুলিশ সদস্য, র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই এই অর্গানাইজেশনগুলোকে যদি আন্ডারমাইন করে আপনারা মনে করেন যে দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে, এটা হবে না। প্রথমবারের মতো শহীদ সেনা দিবস পালিত। বনানী কবরস্থানে শ্রদ্ধা, দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র উন্মোচনের দাবি। বর্ষিয়ান রাজনীতিবিদ আব্দুল্লাহ আল নোমানের মৃত্যু অপূরণীয় ক্ষতি বললেন মির্জা ফখরুল। ঢাকায় জানাজা নেওয়া হবে চট্টগ্রামে। স্বাগত। এখন বিকেলে পুরো আয়োজন আপনাদের সাথে থাকবো আমি তানজিম শাফিন। নতুন রাজনৈতিক দলে যোগ দিতে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করলেন নাহিদ ইসলাম। দুপুরে তথ্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন তিনি। এছাড়া জুলাই ফাউন্ডেশন সহ সব সরকারি দায়িত্ব ছাড়ারও ঘোষণা দিয়েছেন নাহিদ। শুক্রবার আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন দলের আহ্বায়কের দায়িত্ব নেবেন তিনি। বিস্তারিত থাকছে বেলায়েত হোসাইনের প্রতিবেদনে। এই সরকার কোনোভাবে আর এক মিনিটও ক্ষমতায় থাকার কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে 9 দফা, বাংলা ব্লকেট কমপ্লিট শাটডাউন সহ নানা কর্মসূচি পেরিয়ে নাহিদ ইসলাম হয়ে উঠেছিলেন আন্দোলনের প্রধান সমন্বয়ক। এর মাঝে আয়নাঘরে বন্দী, ডিবি কার্যালয়ে জোরপূর্বক বিবৃতি আদায়, পরবর্তীতে এক দফার আন্দোলনে শেখ হাসিনাকে পালাতে বাধ্য করা। আওয়ামী লীগের পতনের পর যে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে সেখানে উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছিলেন নাহিদ ইসলাম। অবশেষে শেষ হলো সরকারে থাকা নাহিদ ইসলামের 6.5 মাসের সফর। মঙ্গলবার দুপুর 1টার দিকে অনেকটা জরুরি ভিত্তিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনানুষ্ঠানিক বৈঠকে বসে উপদেষ্টা পরিষদের সদস্যরা। এটিই ছিল নাহিদ ইসলামের শেষ বৈঠক। বৈঠকে বিদায়ী কথা বলে অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করেন নাহিদ ইসলাম। বিকেল 2:45টার দিকে যমুনার সামনে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। জানান, দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব এবং জুলাই স্মৃতি ফাউন্ডেশন সহ সরকারি সব দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন। আমি প্রধান উপদেষ্টা বরাবর আমার পদত্যাগপত্র জমা দিয়েছি। আমার যেই দুইটি মন্ত্রণালয় ছিল, তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি, দুইটি মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে আমি ইস্তফা দিয়েছি। এছাড়াও এই জুলাই ফাউন্ডেশন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সহ সরকারের যেই সকল কমিটিতে আমি ছিলাম, এই সকল কমিটি থেকে আমি একই সাথে ইস্তফা আমার হচ্ছে। নাহিদ ইসলাম বলেন, গণ অভ্যুত্থানের বাস্তবতায় তখন উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়া যৌক্তিক মনে হয়েছিল, আর এখন দেশের চলমান পরিস্থিতিতে ছাত্র জনতার রাজনৈতিক শক্তির সাথে রাজপথে থাকা প্রয়োজন বলে মনে করেন তিনি। দেশের জাতীয় নিরাপত্তা এবং গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের সেই সময় দায়িত্ব গ্রহণ করাটা আমাদের কাছে মনে হয়েছিল যৌক্তিক। যে দেশের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে একটি রাজনৈতিক শক্তির উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন, ছাত্র জনতার কাতারে থাকা প্রয়োজন, এবং আমরা যে গণতান্ত্রিক পরিবর্তনের আকাঙ্ক্ষা করি, সেই আকাঙ্ক্ষার জন্য এবং আমার যে গণ অভ্যুত্থানে যে ছাত্র জনতা অংশগ্রহণ করেছে সেই শক্তিকে সংহত করতে আমি মনে করেছি যে আমার সরকারের থেকে আমার সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে। সংবাদ সম্মেলনে আমলাতান্ত্রিক জটিলতা, পুলিশের মনোবলে ঘাটতি সহ দায়িত্বে থাকাকালীন নানা সীমাবদ্ধতার কথা জানান তিনি। আশা প্রকাশ করেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণে সরকার সফল হবে। এখানে পুলিশ যে তার আত্মবিশ্বাসের ঘাটতি হয়েছে আন্দোলনের পরে, এবং একই সাথে এখানে এই জুলাই গণহত্যাকারীদের, জুলাইয়ের যারা গণহত্যাকারী তাদেরকে গ্রেফতারের বিষয়টা, বিচারের বিষয়টা, সেই বিষয়ে আমাদের কিছু সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা কাজ করেছি। সংবাদ সম্মেলন শেষ করে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে পতাকাবিহীন গাড়িতে প্রটোকল ছাড়াই বের হয়ে যান নাহিদ ইসলাম।
নাহিদ ইসলামের এই পদত্যাগের মাধ্যমে 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে নতুন আরেকটি রাজনৈতিক মাত্রা যোগ করলো। এখন দেখার বিষয় সরকারের যতটা সক্রিয় ভূমিকা পালন করতে পেরেছেন তিনি রাজনীতির মাঠে কতটা পারবেন। কোটা সংস্কার থেকে এক দফার আন্দোলনে ছাত্র জনতার সামনে থেকে যে নেতৃত্ব দিয়েছিলেন নাহিদ ইসলাম, নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে কতটা সফল হতে পারেন তিনি, সেটি এখন দেখার বিষয়। রাষ্ট্রীয় অতিথি ভবন, যমুনা থেকে বেলায়েত হোসাইন, এখন ঢাকা। ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করতে না পারলে দেশ ও জাতির স্বাধীনতা বিপন্ন হবে। দুপুরে পিলখানা হত্যাকাণ্ডের স্মরণে আয়োজিত আলোচনা সভায় এ নিয়ে সতর্ক করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন, অপরাধীরা অরাজক পরিস্থিতির সুযোগ নিতে চায়। যারা গণহত্যা সহ অপরাধের সঙ্গে জড়িত তাদের অবশ্যই শাস্তি হতে হবে, কিন্তু রাষ্ট্রীয় বাহিনীগুলোকে অবমূল্যায়ন করে দেশের শৃঙ্খলা আনা সম্ভব নয়। আরও জানাবেন আজহার লিমন। পিলখানা হত্যাকাণ্ডের নৃশংস ঘটনা আর শহীদদের স্মরণে রাজধানীর রাওয়া কনভেনশন হলে আয়োজিত এই সভায় যোগ দিয়ে সেনাবাহিনী প্রধান শুরুতেই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। পরে উপস্থিত শহীদ পরিবার, বিভিন্ন বাহিনীর প্রধানসহ আগত অতিথিদের উদ্দেশ্যে বক্তব্য দেন। শুরুতেই বলেন, পিলখানার ওই নৃশংস ঘটনায় কোনো সেনা সদস্য জড়িত নয়। যারা শাস্তি পেয়েছেন তারা শাস্তি পাওয়ার যোগ্য। এখানে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ এর মধ্যে উপস্থিত ছিল কিনা, ইনভলভ ছিল কিনা, বাইরের কোনো শক্তি এর মধ্যে ইনভলভ ছিল কিনা, সেটার জন্য কমিশন করা হয়েছে। কমিশনের চেয়ারম্যান এখানে আছেন, উনি এটা বের করবেন এবং আপনাদের জানাবেন। বটম লাইন হচ্ছে যে এই সমস্ত আমাদের এই চৌকস সেনা সদস্য যারা প্রাণ হারিয়েছেন, তারা প্রাণ হারিয়েছেন তদানীন্তন বিডিআর সদস্যদের গুলিতে। সেনাবাহিনী প্রধানের বক্তব্যে উঠে আসে দেশের চলমান পরিস্থিতিও। স্পষ্ট করেন, তার অন্য কোনো আকাঙ্ক্ষা নেই। দেশ ও জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে সেনাবাহিনী ব্যারাকে ফিরতে চায়। আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই, আমার একটাই আকাঙ্ক্ষা, দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা। I had enough. Was last 7-8 months I had enough. আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসব। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, র্যাব, পুলিশ, বিজিবি, ডিজিএফআই কিংবা এনএসআই এর মতো রাষ্ট্রীয় সংস্থাকে অবমূল্যায়ন করলে দেশে স্থিতিশীলতা আসবে না। করেছে, যদি অপরাধ করে থাকে সেটার শাস্তি হবে, অবশ্যই শাস্তি হতে হবে, না হলে এই জিনিস আবার ঘটবে। আমরা সেটাকে বন্ধ করতে চাই চিরতরে, কিন্তু তার আগে মনে রাখতে হবে আমরা এমনভাবে কাজটা করব এই সমস্ত অর্গানাইজেশনগুলো যেন আন্ডারমাইন না হয়। এ সময় বারবার সতর্ক করে সেনাপ্রধান বলেন, নিজেরা ঐক্যবদ্ধ না হতে পারলে বিপন্ন হবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব। আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন হবে। নির্বাচন ও সংস্কার নিয়েও কথা বলেন তিনি। দেশে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ একটা ইলেকশনের জন্য দিকে ধাবিত হচ্ছে, এবং তার আগে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন অবশ্যই সরকার সেদিকে খেয়াল করবেন। আমি যতবারই ডক্টর ইউনূসের সাথে কথা বলেছি, হি কমপ্লিটলি এগ্রিজ উইথ মি। বক্তব্যে 2009 সাল থেকে অযাচিত শাস্তির শিকার সেনা সদস্যদের ব্যাপারেও কথা বলেন জেনারেল ওয়াকার। বলেন, আলোচনার মাধ্যমে সমাধান করতে এরই মধ্যে একটি সেল গঠন করা হয়েছে। আজহার লিমন, এখন ঢাকা। দেশে প্রথমবারের মতো পালিত হচ্ছে শহীদ সেনা দিবস। সকালে বনানীর সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনা কর্মকর্তাদের প্রতি প্রধান উপদেষ্টার পক্ষে ও 3 বাহিনীর প্রধান শ্রদ্ধা জানান। শহীদ সেনা পরিবারের সদস্য ও রাজনৈতিক দলের নেতারাও শ্রদ্ধা জানিয়ে নৃশংস এই হত্যাকাণ্ডের সঠিক বিচার দাবি করেন। আর স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনের ভিত্তিতেই এই হত্যাকাণ্ডের বিচার করা হবে। আরও জানাবেন নাঈম আবির। আরেকটি 25 ফেব্রুয়ারি, 16 বছর আগের এই দিনেই ঘটেছিল স্বাধীন বাংলাদেশের ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড। একসাথে 57 সেনা অফিসার নিহতের ঘটনাও পৃথিবীতে বিরল।
এতদিন নামমাত্র এই দিনটি পালন হলেও এবারের বাস্তবতা ভিন্ন। জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করায় দিনটি নিয়ে সবার বাড়তি আগ্রহ ছিল। বনানী সামরিক কবরস্থানে সকাল ৯টায় হাজির হন স্বরাষ্ট্র উপদেষ্টা ও ৩ বাহিনীর প্রধান। শুরুতে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষে শ্রদ্ধা জানান তাদের সামরিক সচিবরা। এরপর একে একে স্বরাষ্ট্র উপদেষ্টা, ৩ বাহিনীর প্রধান, বিজিবির মহাপরিচালক ও শহীদ সেনা পরিবারের সদস্যরা শ্রদ্ধা জানান। এ সময় শহীদদের সম্মানে ১ মিনিটের নীরবতা পালন করা হয়। আনুষ্ঠানিকতা শেষ হলে সেনা পরিবারের সদস্যরা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকেন সমাধির সামনে। কেউ কেউ করেন মোনাজাত, কারো চোখের কোণে জল। আবেগঘন পরিবেশ তৈরি হয় বনানী সামরিক কবরস্থান ঘিরে। সেখান থেকেই দাবি তোলেন পিলখানা হত্যাকাণ্ডের বিচারের। আমাদের পরিবার, যত পরিবার, ছেলেমেয়েরা যারা আছে, শহীদ পরিবার যারা আছে, এখনই বুক ব্যথা করছে, এখনই করছে। আমরা চাই জন্য বিচারটা তাড়াতাড়ি যেন হয়ে যায়। আমাদের শহীদ সেনা দিবস ঘোষণা করা হয়েছে, এখন আমরা সবাই বিচার চাই। আমরা আশাবাদী ইনশাল্লাহ কমিশন বের করতে পারবে যে পেছনে ষড়যন্ত্রকারীরা প্রকৃত অর্থে কারা ছিল। দিনটিতে আমাদের বাবারা যে আত্মত্যাগ ছিল এটি জাতীয়ভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এরপর শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। ২৫ ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস ঘোষণা করায় সরকারকে ধন্যবাদ জানান তারা। বলেন, দেশের নিরাপত্তা ব্যবস্থায় আঘাত হানাই ছিল পিলখানা হত্যাকাণ্ডের উদ্দেশ্য। এই হত্যাকাণ্ডের সঙ্গে দেশি ও বিদেশি ষড়যন্ত্রের তদন্তের আহ্বান তাদের। বাংলাদেশের ভবিষ্যতের জন্য স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে এই পিলখানা হত্যাকাণ্ডের একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত হওয়া দরকার। এটা আমাদের জাতির জন্য একটা কলঙ্কজনক ঘটনা। আজকে এই দীর্ঘ বছর পরে, আজকে প্রায় ১৬ বছর পরে আমরা আজকে সবাই ঐক্যবদ্ধ হয়েছি। দেশের রাজনীতির একটা বিশাল পরিবর্তন হয়েছে এবং আমরা এই প্রত্যাশা করব যে তাদের এই আত্মত্যাগ যেন কখনো বিফলে না যায়। আমরা যেন সত্যিকার অর্থেই একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে আমরা যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারি। আর স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনের ভিত্তিতেই নারকীয় এই হত্যাকাণ্ডের বিচার করা হবে। চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি। দুইটা মেইন দাবি ছিল, একটা হলো বিচারের দাবি, আর একটা হলো এই শহীদ সেনা দিবস ঘোষণা করা। তো আমরা কিন্তু শহীদ সেনা দিবস ঘোষণা করেছি এবং আজকে এই শহীদ সেনা দিবস হিসাবেই কিন্তু পালন করা হচ্ছে। আর আরেকটা দাবি ছিল যে বিচার, ওই জন্য কিন্তু আমরা কমিশন করে দিয়েছি। তাদের 3 মাস সময় দেওয়া হয়েছে। তাদের রিপোর্টের বেসিসে আমরা যারা যারা দোষী সাব্যস্ত হবে তাদের বিচারের আওতায় নেওয়া হবে। পিলখানা হত্যাকাণ্ডের আজ ১৬ বছর। এর আগের ১৫ বছরের থেকে আজকের এই দিনটি বিশেষ। শহীদ সেনা পরিবারের সদস্যরা খুশি আজকের এই দিনটিকে ঘোষণা করা হয়েছে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে। তবে তাদের দাবি, যত দ্রুত সম্ভব এই ঘটনার সাথে জড়িত সকল ষড়যন্ত্র জনসম্মুখে প্রকাশ করা হোক। নাইম আবির, এখন, ঢাকা। ভয়াবহ আগুনের ঘটনার পর সাজেকে ভ্রমণে বিধিনিষেধ প্রত্যাহার করেছে রাঙামাটি জেলা প্রশাসন। আজ থেকেই পর্যটকদের জন্য উন্মুক্ত থাকবে ভ্রমণ। এদিকে ভয়াবহ আগুনের পর সাজেক পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। ৩২টি রিসোর্ট সহ ১২০টি স্থাপনা পুড়ে প্রায় ১০০ কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। এখন থেকে প্রতিটি প্রতিষ্ঠানে নিজস্ব অগ্নি নির্বাপক ব্যবস্থা রাখার জন্য ব্যবস্থা নেওয়ার হবে বলছে প্রশাসন। এদিকে গতকাল থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে গোটা এলাকা। বিস্তারিত প্রতিবেদনে। যুদ্ধবিধ্বস্ত কোনো নগরী নয়, এটি মেঘের রাজ্য সাজেক, যেখানে দৃষ্টি সীমানা জুড়ে পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। সোমবারের ভয়াবহ আগুন যেন নিঃস্ব করেছে পর্যটন খাতের অনেক ব্যবসায়ীকে। পর্যটনে মুখর সাজেকের অনেক স্থাপনা এখন পুরোটাই ছাই। ৩২টি রিসোর্ট, ঘরবাড়ি, রেস্টুরেন্ট, এমনকি দোকানপাট কোনো কিছুই রেহাই পায়নি আগুনের লেলিহান শিখা থেকে। তাই ছাইয়ের মধ্যে স্বপ্ন হাতড়ে বেড়াচ্ছেন ক্ষতিগ্রস্তরা। ব্যবসায়ীরা বলছেন, রাজনৈতিক অস্থিরতা সহ বিভিন্ন কারণে গেল অনেকদিন ধরেই পর্যটক খরা চলছিল সাজেকে। তবে বর্তমানে পর্যটক কিছুটা বাড়লেও এবারে আগুনের থাবা। এই আগুনে প্রায় ১০০ কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। আমি 2টা প্রতিষ্ঠানে প্রায় ৮০ লক্ষ টাকা ইনভেস্ট করছি, অনেক কষ্ট করে টাকাটা ইনভেস্ট করছি। আমার আর কিচ্ছু নাই ভাই, 2টা প্রতিষ্ঠানে সব শেষ, আমার সব চাই। এই রেস্টুরেন্টটা নতুন করে করার পরে আমাদের রাজনৈতিক অস্থিরতা, বন্যা, বিভিন্ন সময় বন্ধের কারণে আমরা তেমন ব্যবসা করতে পারিনি। এই 2-3 মাস একটু আল্লাহর রহমতে ভালো ব্যবসা হয়েছে। আমরা কিছুটা কাটিয়ে উঠছি, মানে আমাদের যে লসগুলা, ঋণ কইরা যে কাজগুলো করছি
কিন্তু গতকালে যে অনাকাঙ্ক্ষিত একটা দুর্ঘটনায় মানে আমার বলতে আমি একটা শুধু সসমান ছাড়া আর কিছুই নেই আমার। রিসোর্ট করে গেছে, তার মধ্যে সে সাথে বসত বাড়ি 37টা পরিবার এবং দোকান 19টা, রেস্টুরেন্ট 7টা। স্থানীয়রা বলছেন সোমবার দুপুর 1টার দিকে আগুনের সূত্রপাত হলেও সাজেকে কোনো ফায়ার সার্ভিস না থাকায় পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে, যাতে ক্ষতির পরিমাণ বেড়েছে। এ অবস্থায় দ্রুত সময়ের মধ্যে ফায়ার স্টেশন স্থাপনের দাবি জানিয়েছেন স্থানীয়রা। অবকাশও পানি মারি, কিন্তু অবকাশে প্রথম আগুনটা ধরে যায়। অবকাশ থেকেই আগুনটা মন্টানার রেস্টুরেন্টের সিঁড়িতে চলে আসে। তারপরে মন্টানার পিছনে যে ম্যাকশুটটা আছে এইটা পুড়ে গেছে, তারপরে মন্টানাটা ধরে গেছে, এরপরে আগুনটা ছড়ায় যায়। এদিকে আগুনের ঘটনার পর অবশিষ্ট কিছু রিসোর্টে পর্যটক থাকলেও সকাল থেকেই পর্যটক শূন্য হয়ে পড়েছে গোটা এলাকা। এছাড়া অনেকেই বাতিল করেছেন বুকিং। একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়ে গেছে, অগ্নিকাণ্ড। এর ফলে যেসব রিসোর্টে অগ্নি সংযোগ হয়েছিল সেসব রিসোর্টে অনেক বুকিং ছিল। এসব বুকিংগুলো এখন তো আর আমাদের সম্ভব না ফেরত দেওয়া। অনেকগুলো রিসোর্টেরই খুবই খারাপ অবস্থা। প্রশাসন বলছে এখন থেকে প্রতিটি প্রতিষ্ঠানে নিজস্ব অগ্নি নির্বাপক ব্যবস্থা থাকতে হবে। প্রাথমিকভাবে আগুন লাগার পেছনে নাশকতার কোনো আলামত নেই বলেও জানান তারা। এছাড়া ভয়াবহ আগুনের ঘটনার পর সাজেকে পর্যটকদের ভ্রমণে বিধিনিষেধ প্রত্যাহার করেছে রাঙামাটি জেলা প্রশাসন। আমাদের এই সাজেক এলাকার মধ্যে আসলে ফায়ার সার্ভিসের কোনো ইউনিট না থাকায় দিঘিনালা থেকে আসতে তাদের 2 ঘন্টা সময় লাগে। তো এরপরে তাদের অক্লান্ত প্রচেষ্টা এবং স্থানীয় লোকজনের সহায়তা, আর্মি, বিজিবি, পুলিশ যারা এখানে কাজ করেছে সবার প্রচেষ্টায় আনুমানিক বিকেল 5টার পরে আগুনটা মোটামুটি নিয়ন্ত্রণে আসা সম্ভব হয়, বাট পুরোপুরি নিভে যায়নি। তো রাত 2টার দিকে মোটামুটি আগুনটা সম্পূর্ণ নিভানো সম্ভব হয়েছে। আজকে টুরিস্টের একটা নিষেধাজ্ঞা ছিল, এই নিষেধাজ্ঞাটা কিছুক্ষণ আগে একটা মিটিংয়ের মাধ্যমে উইথড্র করা হয়েছে। আজকে বিকেল থেকে টুরিস্টরা আবার আসতে পারবে। আগুনের ঘটনায় 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে রাঙামাটি জেলা প্রশাসন। এছাড়া আগামী 7 কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে সোমবার দুপুর 1টার দিকে অবকাশ রিসোর্টের পাশ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। এখন রাঙামাটি। জাতীয় শহীদ সেনা দিবসের আলোচনায় বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশ্বে লক্ষ্য করলাম যে নাটক চলছে, ওই সুগন্ধায় বসে আর আপনার সেরাটন থেকে ভালো ভালো খাওয়া নিয়ে গিয়ে যারা বিদ্রোহ করলো, যারা হত্যা করলো, তাদের নেতাদেরকে বসিয়ে খাওয়া দাওয়া করানো হলো। আমরা কি বলবো, কি বুঝবো, কি বুঝবে মানুষ? আজকে এই যে বিক্ষোভ, এই যে ঘৃণা তাদের প্রতি, এটা একদিনে তৈরি হয়নি বন্ধুগণ। দীর্ঘকাল ধরে প্রকৃতপক্ষে 1972 সাল থেকে এই দলটির প্রতি, এই শেখ মুজিবের প্রতি, এদের প্রতি আমরা ঘৃণা জন্ম হয়েছে বন্ধুগণ। কারণ তারা কোনোদিনই বাংলাদেশের মানুষকে তারা ভালোবাসেনি। তারা ভালোবেসেছে তাদের পদ, তারা ভালোবেসেছে তাদের ক্ষমতা, তাদের পরিবার। এভাবেই তারা আজকে এই বাংলাদেশকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার চেষ্টা করেছিল বন্ধুগণ। আজকে বাংলাদেশ সেনাবাহিনী আমাদের শক্তি। আমরা তাদেরকে সব সময় দেখেছি যে জাতির যে কোনো দুঃসময়ে তারা এগিয়ে আসে। আমরা দেখেছি 1971 সালে যখন গোটা জাতি কিংকর্তব্য বিমূঢ় পাকিস্তান সেনাবাহিনী যারা আক্রমণ করেছে এবং গণহত্যা করছে, সেই সময় এই বাংলাদেশ এই সেনাবাহিনীর একজন অখ্যাত মেজর জেনারেল জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে গোটা জাতিকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বার জন্য অনুপ্রাণিত করেছে। আবার দেখেছি 7ই নভেম্বর একইভাবে এই বাংলাদেশ সেনাবাহিনীর লোকেরাই এই জেনারেল জিয়ার নেতৃত্বে সেদিন আবার দেশকে তার স্বাধীনতা রক্ষা করেছে। আবার এবারও আমরা দেখেছি এই 24-এর গণ অভ্যুত্থানের মধ্যে যে বাংলাদেশ সেনাবাহিনী একটা প্রকৃতপক্ষে দেশপ্রেমিক ভূমিকা পালন করেছে। আমি আজকে যে কথাটা বলতে চাই যে আজকে আমাদের বাংলাদেশে যে পরিবর্তন হয়েছে, যে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে যে বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে এবং নতুন একটা সুযোগ সৃষ্টি হয়েছে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলবার, বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবার, সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলবার, সেই সুযোগকে আজকে আবার ধ্বংস করে দেওয়ার চক্রান্ত চলছে। শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন সেই দিল্লিতে, ভারতে। সেখান থেকে তিনি
চক্রান্ত করছেন, পরিকল্পনা করছেন যে কি করে এই গণ অভ্যুত্থানের এই বিজয়ের সমস্ত ফলাফলকে নস্যাৎ করে দেওয়া যায়। সেখান থেকে চক্রান্ত করছেন যে বাংলাদেশে কি করে আবার নৈরাজ্য সৃষ্টি করা যায়, একটা অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করা যায়। তারই চক্রান্ত আমরা দেখছি আজকে বিভিন্নভাবে বিভিন্ন পক্ষ থেকে একটা অস্থির অবস্থা সৃষ্টি করা হচ্ছে। রমনায় জাতীয় শহীদ সেনা দিবসের আলোচনা সভায় কথা বলছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি শুনছিলাম। বিএনপির ভাইস চেয়ারম্যান, দুইবারের মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমানের মৃত্যুতে রাজনীতির জন্য অপূরণীয় ক্ষতি হয়েছে এমন মন্তব্য করেছেন তার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধারা। ভোরে ধানমন্ডির নিজ বাসায় অসুস্থ হয়ে মারা যান বিএনপির এই নেতা। বাদজোহর ধানমন্ডিতে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। আরেক দফা জানাজা শেষে আব্দুল্লাহ আল নোমানের মরদেহ নেওয়া হবে চট্টগ্রামে। সেখানে 2 দফা জানাজা শেষে গ্রামের বাড়ি রাউজানে তাকে সমাহিত করা হবে। আরিফ হোসেনের প্রতিবেদন। 8/A বাড়ি নম্বর 74। প্রায় 20 বছরের সম্পর্ক ছিন্ন করে এই বাসাতেই পৃথিবীর মায়া ত্যাগ করেন বর্ষিয়ান রাজনীতিবিদ, বিএনপির ভাইস চেয়ারম্যান, দুইবারের মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান। সুস্থ স্বাভাবিক বিএনপির এই নেতা ফজরের নামাজ পড়েন। সামান্য খেয়েছিলেনও, হঠাৎ দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। দৌড়ে এসে দেখলাম তারপর প্রেশার মাপলাম, পালস দেখলাম, দেখলাম সুগার দেখলাম, পালস পাই নাই, প্রেশার পাই নাই, সুগার দেখলাম 6 পয়েন্ট কত এসে গেছে। তখন আমরা অ্যাম্বুলেন্স ডেকে স্কোয়ারে নিয়ে গেলাম, ওখানে নিয়ে ওরা মৃত্যু ঘোষণা করলো। ওনার কাশি আসলো, কাশি আসার পরে একটু অস্বস্তি বোধ করলো, বোধ করে বসে গেল। বসে যাওয়ার পরে আমাকে ডাক দিল যে জাহাঙ্গীর ভাই আপনি কোথায়, আপনি আসেন তাড়াতাড়ি, আমি পারতেছি না। আমার সাথে ড্রাইভার বলল, আমি দৌড়াই গেলাম। দৌড়াই যাইয়ে ওনাকে আর ধরে উঠাইতে পারতেছি না, উনি ওই অবস্থায় শরীর ছাড়িয়ে দিছে। 60-এর দশকের শুরুতে হামিদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলনের রাজপথ থেকে ছাত্র ইউনিয়নের রাজনীতি শুরু করেন আব্দুল্লাহ আল নোমান। ছাত্রজীবন শেষে ন্যাপে যোগ দেন তিনি। মুক্তিযুদ্ধ ও পরবর্তী 10 বছর দেশের মানুষের কল্যাণে কাজ করেন বর্ষিয়ান এই নেতা। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হাত ধরে 1981 সালে দলটিতে যোগ দেন আব্দুল্লাহ আল নোমান। পরে 1991 ও 2001-এ সংসদ নির্বাচনে জয়ী হয়ে মন্ত্রীর দায়িত্ব পালন করেন। বর্ণিল রাজনৈতিক জীবনে কখনো আপোষ করেননি। দলীয় নেতা থেকে তিনি জাতীয় নেতাতে পরিণত হয়েছিলেন, মন্তব্য করেন দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধারা। শুধু চট্টগ্রাম নয়, সারা বাংলাদেশের মানুষের কাছে একটি অতি প্রিয় নাম ছিল আব্দুল্লাহ আল নোমান। তিনি এই রাজনীতির জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন, জেলে গেছেন বারবার, অসংখ্য মামলার আসামি হয়েছেন, এমনকি শারীরিকভাবে নির্যাতিত পর্যন্ত হয়েছেন। আব্দুল্লাহ আল নোমান এর অবদান এই বাংলাদেশের মানুষ কখনোই ভুলবে না। তার মতো এই অভিজ্ঞ রাজনীতিবিদের খুবই প্রয়োজন ছিল এই মুহূর্তে বেঁচে থাকা। যাই হোক আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করবেন নিশ্চয়ই। বিএনপির রাজনীতির বাইরে রাষ্ট্র সংস্কারের কাজ করার দীর্ঘদিনের সহযোদ্ধারাও ছুটে আসেন এ সময়। ওনাদের মতো রাজনীতিবিদদের বাংলাদেশে খুব প্রয়োজন। তৃণমূলের সাথে সম্পৃক্ততা দরকার, দেশবাসীর কল্যাণের জন্য নিবেদিত কাজ করে যাওয়া দরকার, এবং শুধু কথা নয়, সুনির্দিষ্ট কিছু অর্জন যাতে আমাদের এই রাজনীতিবিদদের হাত ধরে আসতে পারে। বাবার রাজনৈতিক জীবনের স্বর্ণালী যুগ তুলে ধরেন একমাত্র ছেলে। বলেন, বাবা ছিলেন একটি প্রতিষ্ঠান। এই মানুষটার পুরো দস্তুর একজন রাজনীতিবিদ। শেষ অবধি এই রাজনীতি নিয়েই তার ধ্যান, জ্ঞান, মন সবকিছু রাজনীতি ঘিরে। 4 দিন আগে বললেন আমি ম্যাডাম এবং জনাব তারেক রহমানকে একটু দেখতে যাব, তো পাসপোর্টটা করতে দিলাম আমরা। আর 4 দিন আগে আমাকে বলল তুমি প্রস্তুতি নাও, তুমি সহ যাব। এদিকে দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় সাবেক এই সংসদ সদস্যের। এ সময় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী অংশ নিয়ে স্মৃতিচারণ করেন আব্দুল্লাহ আল নোমানের বর্ণাঢ্য জীবনের। জনাব নোমান ব্যক্তিগত জীবনে অত্যন্ত অমায়িক। তিনি সমাজের দুস্থ মানুষের সেবায় সবসময় নিয়োজিত ছিলেন। নোমান ভাই একটি ইতিহাস। আমার সৌভাগ্য যে আমি স্কুল জীবন থেকে নোমান ভাইয়ের বিভিন্ন আন্দোলনে অংশগ্রহণ করতে পেরেছি। আরিফ হোসেন, এখন, ঢাকা।
ডেভিল হান্ট অপারেশন করেও থামানো যাচ্ছে না ডেভিলদের। গ্রেপ্তার আতঙ্ক উপেক্ষা করে প্রতিদিনই বেপরোয়া হয়ে উঠছে অপরাধীরা। 5 আগস্টের আগের পুলিশ নতুন বাংলাদেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কতটুকু সক্রিয় তা নিয়ে প্রশ্ন রয়েছে নিরাপত্তা বিশ্লেষকদের। আর আগের কৌশলই অপরাধ দমনের চেষ্টা করে যাচ্ছে পুলিশ। তৈরি করা হয়নি নির্দিষ্ট অপরাধীদের হটস্পট। আরিফ হোসেনের প্রতিবেদন। সময় মাত্র 23 সেকেন্ড। 3টি বাইকে 7 জন এসে বনশ্রী থেকে 200 ভরি স্বর্ণ ও নগদ 1 লাখ টাকা ছিনিয়ে নেয় অপরাধীরা। স্বর্ণ ও টাকা ছিনিয়ে নেয়ার সময় 4টি গুলি করে দ্রুত পালায় বনশ্রী থেকে। স্থান মগবাজার। মাত্র 20 সেকেন্ডের মধ্যে রিকশায় আসা এক ব্যক্তির সবকিছু হাতিয়ে নিয়ে উধাও 3 ছিনতাইকারী। শেষের ঘটনাটি মোহাম্মদপুরের। রিকশা থামিয়ে চাপাতির ভয় দেখে সব কেড়ে নিচ্ছে দুর্বৃত্তরা। মোবাইল ফোনে ধারণ করা এই 3টি ঘটনা ঘটেছে 1 সপ্তাহের মধ্যে। রাত বিরাতে মোহাম্মদপুরের এই সড়কগুলো ধরেই চলে অস্ত্রের মহড়া। দেশীয় অস্ত্রের পাশাপাশি থাকে বিদেশি অস্ত্র, তাই ভয়ে মুখ খোলে না এলাকাবাসী। তবে থানায় অভিযোগ করলে চিহ্নিত করে বাসায় গিয়ে হামলা চালায় চিহ্নিত সন্ত্রাসীরা। পেছনে কারা মদত দিচ্ছে সেটাই এখন বড় প্রশ্ন। কেউ ছিনতাই হয়েছেন, আবার কেউ ছিনতাইয়ের ঘটনা শুনেই রয়েছেন আতঙ্কে। একসাথে জড়িত এখানে হামলা করে, এখানে হামলা করে, এখানে হামলা করে, হাতে চুরি দেয়, সাবারি দেয়, বিভিন্ন জিনিস দেখে। আমার বাচ্চা কাচ্চা বা আমার ওয়াইফ যদি বাইরে যায়, তারা কোন নিশ্চয়তা ঘরে ফিরে আসতে পারবে কিনা সেই টেনশনে থাকি সবসময়। আমাদের যে গ্যারেজে, ওই গ্যারেজের থেকে অনেক গাড়ি এরকমভাবে ড্রাইভারের কাছ থেকে নিয়ে গেছে, তাহলে স্বাভাবিক তো ভয় পাইতেই পারি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ঘটনা দেখে চিন্তায় অভিভাবকরা। 999-এ কল দিয়েও পুলিশের সহায়তা না পাওয়ার অভিযোগ অনেকের। পুলিশে দেখে আগে মানুষ ভয় পাইতো, এখন মানুষ দেখে পুলিশ ভয় পায়। 999-এ ফোন দিলে ওনারা ঠিকমতো আসে না। ওনারা দেখা গেল যে 2 ঘন্টা 3 ঘন্টা পরেও আসে, তাহলে তো এটা তো আর ততক্ষণে তো ছিনতাইকারী এটা চলেই যায়। আতঙ্কে ছোট মাঝারি ব্যবসায়ীরা তাই বড় অঙ্কের লেনদেন করেন ব্যাংক অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। এখন বর্তমানে আমরা কোনো টাকাই ক্যাশ নিচ্ছি না, আমরা সব কিছুই সরাসরি অ্যাকাউন্টে নিচ্ছি আমরা এখন। কারণ তো হচ্ছে 2-4-5 হাজার টাকা রাখতেও আমাদের কাছে এখন প্রচুর ভয় মনে হয়। পুলিশ আসলে সবসময় তারা আমাদের পুলিশ এই দিকে থাকে না বা পাহারা দেয় না। তারপরে মনে করেন অনেক পোলাফান ঘোরাফেরা করে, আমরা ওরকম সেভেই থাকি, যাতে একটা অফেন্স না হয় ওইভাবেই থাকি আর কি। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের ধারাবাহিকতার অভাবে ডালপালা গজাচ্ছে অপরাধীদের। পুলিশের দুর্বলতার সুযোগে অপরাধীরা বেপরোয়া মন্তব্য অপরাধ বিশ্লেষকদের। নতুনভাবে পুলিশ তো আর হঠাৎ করে তৈরি করা যায় না। নতুন পুলিশ রিক্রুট করে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে আবার অ্যাক্টিভ করা একটা সময় সাপেক্ষ ব্যাপার। সেনাবাহিনী মাঠে আছে, ডেভিল হান্ট শুরু হয়েছে, তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ারও দেওয়া আছে। আমি সেনাবাহিনীর পদচিহ্ন দেখেও একটু হতাশ। আমি চাই যে তারা আরও ভিজিবল হোক। আগের নিয়মেই অপরাধ দমনের চেষ্টা পুলিশের। নির্দিষ্ট অপরাধীদের হট স্পট তৈরি না করলেও ঢাকার যে কোনো অপরাধ গুরুত্বের সাথে দেখছেন তারা। দাবি ডিএমপির। যে ঘটনাগুলো ঘটছে প্রত্যেকটা ঘটনাই আমরা নিবিড়ভাবে তদন্ত করছি। এখানে যে কারো নাম আসলে অবশ্যই আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসব। সে যেই হোক না কেন, যত বড় অপরাধী হোক না কেন, তার যেই ব্যাকগ্রাউন্ডেই থাকুক না কেন, অপরাধীকে আমরা বিন্দুমাত্র ছাড় দেব না। মামলাযোগ্য কোনো ঘটনা জিডি হিসেবে নেওয়ার কোনো সুযোগ নেই। তো আমরা এই নিয়ে সুস্পষ্টভাবে নির্দেশনা দিয়েছি এবং যারা আমাদের কাছে সেবা প্রত্যাশী তাদেরকে আমরা বলছি আপনারা নির্দ্বিধায় আসবেন। রোজার মাস সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর অপরাধ দমনের কৌশল না সাজালে এর মাসুল গুনতে হবে রাজধানীবাসীদের। আরিফ হোসেন, এখন, ঢাকা। নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ। এ সময় ধর্ষক সহ অভিযুক্তদের দ্রুত বিচারের দাবি জানানো হয়। এছাড়া কর্মক্ষেত্র থেকে শুরু করে সবখানেই নারীর নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপের দাবি করেন আন্দোলনকারীরা। প্রতিবেদনে বিস্তারিত।
ধর্ষণ ও নারী হেনস্থার প্রতিবাদে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া। বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সামনে থেকে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় প্রেস ক্লাব চত্বরে এসে শেষ হয়। এ সময় কর্মক্ষেত্র থেকে শুরু করে সবখানের নারীর নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপের দাবি করেন তারা। আমরা জানি যে চুরি চিন্তায় সারা দেশে বেড়েছে, এগুলোর প্রতিবাদ জানাচ্ছে আজকের এই সমাবেশ থেকে। সারা দেশে যেভাবে ল অ্যান্ড অর্ডারের একদম অস্তিত্বহীনতা হয়ে গেছে, স্বরাষ্ট্র উপাদেশে আমরা পদত্যাগ চাই। প্রশাসন যদি আগামী 24 কিংবা 48 ঘন্টার মধ্যে ব্যবস্থা না নেয়, আমরা রাজপথে আবার নেমে আসবে। রাস্তাঘাটে যেন আমাদের কোনোভাবে হেজিটেট না হতে হয়। ধর্ষকের শাস্তি হবে প্রকাশ্যে, এমন দাবি নিয়ে বগুড়ার বিক্ষোভ করেন স্কুল কলেজের শিক্ষার্থীরা। এ সময় দেশব্যাপী চুরি, ছিনতাই, ডাকাতি ও যৌন হয়রানির প্রতিবাদ করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তারা। অভিযুক্তদের বিচারের আওতায় না আনা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। উনি স্বৈরাচার শেখ হাসিনার শাসন থেকে মুক্ত হলেও বর্তমানে আমাদের মা, বোন, খালা, মামি রাত দুপুরে ধর্ষণের শিকার হচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে একটাই দাবি, হয় আপনি আইন শৃঙ্খলা ফিরে নিয়ে আসেন, না হলে অনতিবিলম্বে আপনার দেশবাসীর কাছে ক্ষমা চান এবং আপনি পদত্যাগ আপনার পদ থেকে সরে দাঁড়ান। শেরপুরে ধর্ষণ ও সহিংসতার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। মানববন্ধন থেকে সারা দেশে বর্বরচিত ধর্ষণের তীব্র প্রতিবাদ করে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। এ সময় শিক্ষক, চিকিৎসক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের পাশাপাশি বিভিন্ন সংগঠনের নেতাবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে, পরে মানববন্ধন করে বিক্ষোভকারী শিক্ষার্থীরা। মানববন্ধনে নারীর নিরাপত্তার নিশ্চয়তা চেয়ে কঠোর আইন প্রণয়নের আহ্বান জানান বক্তারা। সুরাইয়া আক্তার, এখন। টাঙ্গাইলে চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির মূল হোতা আলমগীর সহ আরও 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে 10টি মুঠোফোন সহ লুট হওয়া স্বর্ণালংকার। দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেন টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভোরে নেত্রকোনার পূর্বধলা থেকে চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির মূল হোতা আলমগীর ও আশুলিয়া থেকে তার সহোদর রাজীব হোসেনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় তাদের দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় 10টি মুঠোফোন সহ লুট হওয়া স্বর্ণালংকার। পরে তাদের টাঙ্গাইল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় আলমগীরকে 7 দিন এবং রাজীবকে 5 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে আমরা গতকালকে নেত্রকোনার পূর্বধলা এলাকা থেকে এই চাঞ্চল্যকর বাস ডাকাতির মাস্টারমাইন্ড আলমগীরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আলমগীরের নামে ঢাকাসহ আশপাশের জেলায় আরও 3টি ডাকাতি মামলা ইতোমধ্যে হয়েছে এবং সে এই আন্তঃজেলা গ্যাংচক্রের মূল মাস্টারমাইন্ড। 2009 থেকে 24 পর্যন্ত আওয়ামী লীগের আমলে 100 জনকে গুমের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 100টি অভিযোগ দাখিল করেছে ভুক্তভোগী পরিবারগুলোর সংগঠন মায়ের ডাক। দুপুরে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ জমা দেয় সংগঠনটি। গুম হওয়া 100 জনের মধ্যে 95 জন এখনও ফেরত আসেননি। এর মধ্যে রয়েছেন বিএনপি নেতা চৌধুরী আলম, তেজগাঁওয়ের বিএনপি নেতা সাজিদুল ইসলাম সুমন, অভিযোগে শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকী, সাবেক আইজিপি বেনজির আহমেদ সহ র্যাব, পুলিশ, ডিবি, সিটিটিসির সাবেক ঊর্ধ্বতন 60 কর্মকর্তাকে আসামি করা হয়েছে। ভিকটিম ফ্যামিলিগুলো জানতে পারেনি যে এই মানুষগুলোর সাথে কি করা হয়েছে। তো সেই জায়গা থেকে আসলে আমাদের আবেদনটা, আর প্রথম ও প্রধান আবেদন যেটা, যে এই তথ্যগুলো জানানো হোক ইনভেস্টিগেশন করে পরিবারকে, এবং একটা ট্রান্সপারেন্ট বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে যেন আমরা যেতে পারি। আমরা আজকে যে অভিযোগগুলো দায়ের করেছি, আমরা এক্সপেক্ট করব দ্রুততম সময়ের মধ্যে এগুলো ইনভেস্টিগেশন হবে, প্রপার ঘটনার আদলে প্রপার লোককে আসামি করে ফর্মাল চার্জ দায়ের করা হবে। আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু ইনভেস্টিগেট করেছি নিজেদের সামর্থ্য অনুযায়ী তার সফট কপি এবং হার্ড কপি দুটোই আমরা ট্রাইব্যুনালের সামনেও ইনভেস্টিগেশন এজেন্সির সামনে আমরা জমা দিয়েছি। এবারে দেশের বাইরের খবর। যাত্রী নেই, বিমান নেই, মুনাফাও নেই। এরপরেও পাকিস্তানের সহিংসতাপ্রবণ বেলুচিস্তান প্রদেশে দেশের সবচেয়ে বড় বিমানবন্দর তৈরি করেছে পাকিস্তান।
চীনের অর্থায়নে পুরো বিমানবন্দর তৈরি হওয়ায় আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন এই বিমানবন্দর পাকিস্তানের স্বার্থে নয়, তৈরি হয়েছে চীনের স্বার্থে। গোয়াদরের সাধারণ মানুষের দাবি, এই বিমানবন্দর তাদের কোনো উপকারে আসবে না। বিস্তারিত আরও জানাবেন ঈশিতা ব্রহ্ম। 4 লাখ যাত্রী ধারণ ক্ষমতার একটি বিমানবন্দরের কথা শুনলে প্রথমেই কি মনে হবে? বিলাসবহুল অত্যাধুনিক প্রযুক্তি আর নিরাপত্তায় ঘেরা বিমানবন্দরটি যাত্রী সেবার জন্য আদর্শ এক বিমানবন্দর। কিন্তু এই বিমানবন্দরের বাস্তবতা কিছুটা ভিন্ন। বিমানবন্দরটি অবস্থিত 90,000 মানুষের আবাসের একটি শহরে, যার বিদ্যুৎ ব্যবস্থার সঙ্গে জাতীয় গ্রিডের কোনো সংযোগ নেই। বিদ্যুৎ নিতে হয় পাশের দেশ থেকে। আরও অবাক করার মতো বিষয়, এই শহরে নেই পর্যাপ্ত পানির ব্যবস্থাও। বলছি পাকিস্তানের গোয়াদর বিমানবন্দরের কথা। আরব সাগর সংলগ্ন বেলুচিস্তান প্রদেশের গোয়াদর জেলায় অবস্থিত এই বিমানবন্দর। গোয়াদর এলাকাটি কিছুটা ঝুঁকিপূর্ণ হওয়ায় এখানে যেই আসে তার ওপর কড়া নজর থাকে পাকিস্তানের গোয়েন্দাদের। পাকিস্তান চীন সম্পর্ক বিশ্লেষকদের দাবি, এই বিমানবন্দর পাকিস্তানের স্বার্থে নয়, তৈরি হয়েছে চীনের স্বার্থে, যেন গোয়াদর আর বেলুচিস্তানে প্রবেশাধিকার পায় বেইজিং। চীনের তহবিলে 4th গ্রেড স্টেটের এই বিমানবন্দরে বৃহত্তম যাত্রীবাহী বিমান অবতরণ করতে পারবে। 3,658 মিটার লম্বা, 75 মিটার প্রশস্ত রানওয়ে নিয়ে এই বিমানবন্দরে কার্যক্রম চালাতে পারবে কার্গো বিমানও। চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের শিপমেন্ট হাব হিসেবে কাজ করবে এই এয়ারপোর্ট। চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর বেলুচিস্তানের সম্পদ সমৃদ্ধ এলাকায় অবস্থিত। স্বাধীনতাকামী বিচ্ছিন্নতাবাদীদের কারণে বরাবরই সহিংসতাপ্রবণ এই প্রদেশ। বেলুচিস্তানের জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়, বেলুচের সাধারণ মানুষ বরাবরই বলে আসছে, সরকারের পক্ষ থেকে তারা বৈষম্যের শিকার। এই বিমানবন্দরের কোনো কাজেই স্থানীয়দের সম্পৃক্ত করা হয়নি। The developmental projects here have not benefited anyone. People haven't gotten jobs. The airport is non-functional. There is a port, but there is no work there. If there is no work, how will people get jobs? We want them to initiate projects here so that the natives find work, and it counters the hopelessness felt by the youth. স্থানীয়রা বলছেন, গোয়াদর যখন ওমানের অংশ ছিল, এখানে যাত্রীবাহী জাহাজ নোঙর করত, পরে এখান থেকে ভারতে যেত। মানুষকে না খেয়ে থাকতে হয়নি। এখন খাবার আর পানির সংকট চরমে। পাকিস্তানের শেষ প্রান্তে আরব সাগরের উপকূলে অবস্থিত বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় নেই ইসলামাবাদ থেকে সরাসরি কোনো ফ্লাইট। Nobody used to ask where we are going, what we are doing, and what is your name. We used to enjoy all-night picnics in the mountains or rural areas. We were never asked to prove our identity, who we are, where we have come from. When such a situation arises, it obviously causes some sadness. We feel weird. We are asked who we are, where we are from. We are residents. Those who ask should identify themselves as to who they are. যদিও সাধারণ মানুষের অভিযোগ নিয়ে তেমন একটা মাথা ব্যথা নেই পাকিস্তান সরকারের। চীনা বিনিয়োগ নিরাপদে রাখতে গোয়াদরে সেনা মোতায়েন করা হয়েছে। এলোমেলোভাবে ছড়িয়ে আছে চেকপয়েন্ট, সেনাবাহিনী, ব্যারিকেড, ওয়াচ টাওয়ার। 2013 সালে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বেলুচিস্তান প্রদেশে তৈরি করা হয় এই বিমানবন্দর। এটি চীনের উত্তর পশ্চিমাঞ্চলের জিনজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলের কাশগার শহরের সঙ্গে সংযোগ স্থাপন করে গোয়াদরের। এই বিমানবন্দর তৈরিতে চীনের খরচ পড়েছে $24 কোটি। পাকিস্তানের নতুন আর ব্যয়বহুল এই বিমানবন্দর এখনও এক রহস্যের নাম। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। এবারে খেলার খবর। ক্রিকেট বিশ্বে প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ানডে বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি 2 টুর্নামেন্টেই অভিষেকে সেঞ্চুরি করেছেন রাচিন রবীন্দ্র। সেই সঙ্গে ভেঙেছেন 26 বছর আগের সচিন টেন্ডুলকারের বিশ্ব রেকর্ড। কিউএদের ইতিহাসেও একাধিক রেকর্ড গড়েছেন তিনি। বিস্তারিত ফারহান ইহসানের প্রতিবেদনে। রাওয়ালপিন্ডির রানপ্রসবা স্টেডিয়ামে বাংলাদেশি বোলারদের উপর প্রাধান্য বিস্তার করে দারুণ এক সেঞ্চুরি করেছেন কিউই অলরাউন্ডার রাচিন রবীন্দ্র। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফির অভিষেকেই সেঞ্চুরি করেছেন রাচিন রবীন্দ্র। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে বাংলাদেশের চেয়ে কম ম্যাচ খেলে 6 সেঞ্চুরি হজম করেনি আর কোনো দল। এই সেঞ্চুরি দিয়েই সচিন টেন্ডুলকারের বিশ্ব রেকর্ড ভাঙলেন কিউই অলরাউন্ডার। 25 বছর বয়সে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে একদিন সবচেয়ে বেশি সেঞ্চুরি ছিল সচিনের 3টি। কিউই অলরাউন্ডার রবীন্দ্র আইসিসি টুর্নামেন্টে নিজের 4র্থ সেঞ্চুরি করে টপকে গেলেন মাস্টার ব্লাস্টারকে। 2023 বিশ্বকাপে পেয়েছিলেন 3টি সেঞ্চুরি, আর রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে খেলেছেন 105 বলে 112 রানের দুর্দান্ত এক ইনিংস।
নিউজিল্যান্ডের রেকর্ডের ইতিহাসও গড়েছেন নতুন কীর্তি, পেছনে ফেলেছেন অন্যতম সেরা কিউই ব্যাটার কেন উইলিয়ামসনকে। 2017 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরির সময় উইলিয়ামসনের বয়স ছিল 26 বছর 298 দিন। বাংলাদেশের বিপক্ষে রাচিন সেঞ্চুরি পেয়েছেন 25 বছর 98 দিনে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের হয়ে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ডও এখন তার। আইসিসির ওয়ানডে টুর্নামেন্টে বাংলাদেশের বিপক্ষে 112 রান ইনিংস খেলে নিউজিল্যান্ডের ইতিহাসে সবচেয়ে বেশি 4টি সেঞ্চুরির মালিক হয়েছেন রাচিন রবীন্দ্র। সেই সাথে কিউইদের ইতিহাসে চতুর্থ ক্রিকেটার হিসেবে গড়েছেন দ্রুততম 1000 রানের কীর্তি। ফারহান ইহসান, এখন। শেষ করব এখন বিকেল, যাবার আগে শিরোনামগুলো আরেকবার। উপদেষ্টা পরিষদ থেকে নাহিদ ইসলামের পদত্যাগ, আহ্বায়ক হচ্ছেন নতুন রাজনৈতিক দলের। জুলাই ফাউন্ডেশন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সহ সরকারের যে সকল কমিটিতে আমি ছিলাম, এই সকল কমিটি থেকে আমি সাথে একই সাথে ইস্তফা আমার হচ্ছে। বাহিনীকে আন্ডারমাইন করে দেশে শৃঙ্খলা রক্ষা সম্ভব নয় বললেন সেনাপ্রধান। হানাহানিতে লিপ্ত হলে বিপন্ন হবে স্বাধীনতা। পুলিশ সদস্য, র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই, এই অর্গানাইজেশনগুলোকে যদি আন্ডারমাইন করে আপনারা মনে করেন যে দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে, এটা হবে না। প্রথমবারের মতো শহীদ সেনা দিবস পালিত, বনানী কবরস্থানে শ্রদ্ধা, দেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্র উন্মোচনের দাবি। বর্ষিয়ান রাজনীতিবিদ আব্দুল্লাহ আল নোমানের মৃত্যু অপূরণীয় ক্ষতি বললেন মির্জা ফখরুল। ঢাকায় জানাজা নেওয়া হবে চট্টগ্রামে। এই ছিল এখন বিকেলে। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।